রাখবে যে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা নাটক, নাটকের একটা খুব ছোট্ট অংশ আমরা পড়ছিলাম। তো সেই নাটকটা ছিল ঐতিহাসিক নাটক। তো এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে ঐতিহাসিক নাটক আর ইতিহাস এটা কিন্তু এক নয়। ইতিহাস যেটুকু ঘটনা, যেটুকু সত্যতা, সেটুকুই শুধু বলবে বা লেখা থাকবে। কিন্তু ঐতিহাসিক নাটক যখন লেখা হয় তখন লেখক বা নাট্যকার সেই ঐতিহাসিক চরিত্রগুলিকে নিয়ে নেন। ঐতিহাসিক চরিত্রগুলো, ঘটনা, স্থান, কাল, পাত্র এগুলোকে যতটা সম্ভব তিনি বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু তাদের যে কথোপকথন, যে সংলাপ বা কোনো কোনো ক্ষেত্রে নতুন চরিত্র নিয়ে আসেন বা কোনো কোনো ক্ষেত্রে নাটকটাকে আরও আনন্দদায়ক, আরও রসপূর্ণ করতে তিনি নিজস্ব কিছু জিনিস ব্যবহার করতে পারেন। এইটা নাট্যকার অবশ্যই করেন। কারণ একটা ঐতিহাসিক ঘটনা আর তার সঙ্গে একটা নাটক পার্থক্য কি? যদি কোনোদিনও সেই ইতিহাসটা মিথ্যেও হয়ে যায়, যে ওই ইতিহাসটা জানা গেল যে ইতিহাসটা সত্য নয়, ঐতিহাসিকরা আবার সবাই মিলে বলল যে এই ঘটনাটা যেটা জেনেছিলাম এটা সত্য নয়, সত্য হচ্ছে এইটা, সেই জন্য নাটকটা মিথ্যে হয়ে যায় না। নাটক নাটকের জায়গায় একইভাবে দাঁড়িয়ে থাকে। তো আমাদের এখানে চাণক্য একটা ঐতিহাসিক চরিত্র, চন্দ্রগুপ্ত ঐতিহাসিক চরিত্র, নন্দ ঐতিহাসিক চরিত্র, মুড়া ঐতিহাসিক চরিত্র, কাত্যায়ন ঐতিহাসিক চরিত্র, এগুলো সব ঐতিহাসিক চরিত্র। কিন্তু ধরো নন্দ বংশ ধ্বংস করে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, এটাও ঐতিহাসিকভাবে সত্য। এবার ওই সময়ের ঘটনা অনেকটাই ইতিহাসে নেই বা ইতিহাসে সেইভাবে কিন্তু নাট্যকার পাননি। তিনি নির্ভর করেছেন গ্রিক ইতিহাসের উপর, আলেকজান্ডারের সময়কার ওই সময় যে গ্রিক ইতিহাস তার উপর নির্ভর করেছেন। আর কিছুটা ওই সময়কার পুরাণ, বিষ্ণু পুরাণ বা অন্য যে পুরাণ আছে সেই পুরাণের উপর কিছুটা নির্ভর করে তিনি তথ্যগুলো নিয়েছেন। এইখানে কোনো কোনো জায়গায় সেই পুরাণে এইরকমও বলা আছে আর কি, বা ঐতিহাসিকভাবে কোনো কথা ঐতিহাসিকরা একমত হন না অনেক সময়, কিন্তু কিছু কিছু ঘটনা এই যে এই জায়গা থেকে বলা হয়ে থাকে সেরকমভাবে যে নন্দ চন্দ্রগুপ্তের বৈমাত্রেয় ভাই, বা আমরা এখানে যেটা পেয়েছি যে চন্দ্রগুপ্তের যে মা মুড়া, সেই মুড়া নন্দকে ছোটবেলা থেকে মানুষ করেছে। এটা ঐতিহাসিকভাবে নাও হতে পারে, কিন্তু ঘটনা, কারণ এইটা চন্দ্রগুপ্ত নাটকের যারা সমালোচনা করেছেন বড় বড় পণ্ডিত ব্যক্তি, তারা কিন্তু এটা আলোচনা করেছেন যে ঐতিহাসিক এই ঘটনাগুলো বড্ড বেশি ঘরোয়া হয়ে গেছে। তো এটা তোমাদের সঙ্গে আলোচনার বিষয় নয়, তাই আমি সেখানে যাচ্ছি না। কিন্তু এই জায়গাটা সমালোচনার জায়গায় থাকুক, কিন্তু এটা আমরা নাটক অনুযায়ী কি পেলাম? নাটক অনুযায়ী আমরা দেখেছি যে চন্দ্রগুপ্তের মা মুড়া নন্দকে ছোটবেলার থেকে মানুষ করেছে। তাই চন্দ্রগুপ্ত যখন চন্দ্রগুপ্ত যখন নন্দর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ফিরে এসছে, সে কিন্তু তার মাকে বলেছিল যে তার ছোটবেলায় সেই নন্দকে যে মানুষ করেছে সেটা কিন্তু মনে করে দিয়েছিল যে তুমি কি মাতৃ স্বরূপিণী হয়ে তাকে স্তন্যপান করাওনি, তাকে বুকে করে ঘুম পাড়াওনি, গর্ভে ধারণ না করলে কি সন্তান হয় না? তো এই প্রশ্নগুলো থেকে আমরা বুঝতে পারি যে তাকে নন্দকে মানুষ করেছিল। এতে ঘটনা, নাটকের যে ঘটনা, তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তাই ইতিহাসগতভাবে কি সত্য তা আলাদা প্রেক্ষাপট। আমরা ঐতিহাসিক চরিত্রগুলোকে পেয়েছি, ইতিহাসে যে চরিত্রগুলো আছে, ইতিহাসে এটাও আছে যে নন্দ বংশকে ধ্বংস করে চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেছিল, আর সেই সিংহাসনে তার বসা সম্ভব হয়েছিল চাণক্যের কূটকৌশলের জন্য, এটাও আছে। তো কোনো জায়গা থাকে, কোনো জায়গা থাকে না। আমরা যেটা মূলত আলোচনা করব, আমাদের যে প্রশ্ন উত্তর বা নাটকের যে অংশটুকুকে আমরা আস্বাদন করব, সেটা নাটকের প্রেক্ষাপটে ঐতিহাসিক এই জায়গাগুলোকে শুধু
আমরা ঐতিহাসিক এই চরিত্রগুলোকে জানি, ঐতিহাসিকভাবে কিছু ঘটনা জানি, সেই ঘটনাগুলোকে জানি এবং নাট্যকার আমাদের সামনে সেগুলোকে যেভাবে উপস্থাপিত করেছেন নাটকের অংশটাকে আমরা সেভাবে পড়ব। তাই নন্দ প্রকৃতই চন্দ্রগুপ্তের বৈমাত্র ভাই ছিল কি না, বা কাত্যায়নের সঙ্গে চাণক্যর কি সম্পর্ক ছিল, ঐতিহাসিক সেই জায়গায় কিন্তু আমরা ঢুকতে পারবো না। নাটকের যে অংশ, সেই অংশ থেকে আমাদের সামনে একটা প্রশ্ন রাখা হয়েছে যে চাণক্যর সঙ্গে কাত্যায়ন কি চাণক্যের ঘনিষ্ঠ বন্ধু ছিল? আমরা এই নাটক অনুযায়ী বলবো না, ঘনিষ্ঠ বন্ধু ছিল না। ঘনিষ্ঠ বন্ধু ছিল না কারণ চাণক্য একটা প্রতিহিংসা নেওয়ার জন্য তৈরি, আর সেই জায়গাটাকে জাগিয়ে তুলেছে কাত্যায়ন এসে। কাত্যায়ন আমরা নাটকের অংশ অনুযায়ী পাই, কাত্যায়ন নন্দের মন্ত্রী ছিল। নন্দ কাত্যায়নের 7 পুত্রকে হত্যা করেছে। সাত পুত্রকে হত্যা করেছে। তো সেইখানে দাঁড়িয়ে তার যে প্রতিহিংসা পরায়ণ মনোভাব, তার থেকে সে কিন্তু চাণক্যর কাছে এসে বন্ধুত্ব করেছে। তাহলে ঘনিষ্ঠ বন্ধু ছিল তা নয়। পরবর্তীকালে কাত্যায়ন আবার গিয়ে যোগ দিয়েছে সেলুকাসের সঙ্গে, এবং তখনই চাণক্য তার কূট কৌশলে তাকে বন্দি করে নিয়ে এসছে। এই জায়গাটা জন্য আমরা বলবো ঘনিষ্ঠ বন্ধু ছিল না। যাই হোক, এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই পোর্টালে লিখবে। আমার মনে হয় যে এই জায়গাটা আমার তুলে দেওয়া দরকার ছিল, তাই আমি দিলাম। তো আরেকটা যেটা চলছে, তো আরেকটা যেটা তোমাদের বলছি যে আগের ক্লাসে, ওই দিন আমি ক্লাসে 7 ওকে নিলাম যে বক ও যুধিষ্ঠির। ও আচ্ছা, হ্যাঁ, আর একটা প্রশ্ন এখানে অয়ন্তিক রেখেছে যে বৈমাত্রীয় ভাই মানে কি। দেখো, বৈমাত্রীয় ভাই বলতে তোমরা 6-এ রামায়ণ পড়ে এসছো। রামায়ণে পড়েছিলে যে দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এই 3 জনের 4 ছেলে ছিল। কৌশল্যার ছেলে ছিল রাম, আর সুমিত্রার ছেলে ছিল লক্ষণ। তাহলে দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যা ছিল রামের, কৌশল্যার ছেলে ছিল রাম, আর সুমিত্রার পুত্র ছিল লক্ষণ। এই রাম আর লক্ষণ হচ্ছে বৈমাত্রেয় ভাই। ব্যাপারটা বোঝাতে পারলাম? একটু চিন্তা করে দেখো, ব্যাপারটা বুঝে যাবে। তো যাই হোক, তো এইখানে নন্দের সঙ্গে সেই সম্পর্কের কথা বলা হয়েছে নাটক অনুযায়ী। আমি আবার বলছি নাটক অনুযায়ী, আমরা সেই জায়গাটাই করব। তো যাই হোক, এরপরে যদি আরও কোনো প্রশ্ন থাকে তা তোমরা অবশ্যই এই পোর্টালে লিখবে, এবং অবশ্যই প্রশ্ন যেটাই মনের মধ্যে আসুক অবশ্যই করবে। তো আগের দিন 7 ওকে, হ্যাঁ, ওইটা সেইখানে নন্দবংশেরই, তিনি নন্দবংশেরই। সেইখানে মায়ের নামকরণ হয়েছে, মায়ের নামকরণ অনুযায়ী মৌর্য বংশ হয়েছে, বাবার নামকরণ অনুযায়ী নয়। চন্দ্রগুপ্ত মৌর্য, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, মুরা থেকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তো এইখানে আরও একটু ঘটনাটা অন্যরকম আছে, তাই আমি এখানে সেইভাবে যাচ্ছি না। আমি শুধু বৈমাত্রেয় ভাইয়ের জায়গাটাকে তুলে ধরলাম। তো সেই জায়গাটাকে তোমাদের তুলে ধরতে গিয়ে আমি ওই উদাহরণটা দিলাম। তো এইখানে আমি যে বলছি যে নাটক অনুযায়ী আমরা যেটুকু পাবো সেই জায়গাটাকেই তুলে ধরলাম। এখানে যে জায়গাটা অংশটা আছে, ইতিহাসগতভাবে কিন্তু যাওয়ার দরকার নেই। ইতিহাসগতভাবে যে চরিত্রগুলোকে নেওয়া হয়েছে সেই চরিত্রগুলোর জায়গাটার জন্য এই যা বলা হয়েছিল। ঠিক আছে, এরপরে আরও যদি কিছু থাকে তোমরা অবশ্যই সেটা এই পোর্টালে লিখবে। ওই জন্য আমি বারবার বলছি এই পোর্টালে লিখবে। এবং যদি প্রশ্নের কোনো জায়গা থেকে থাকে যে যেখানে আমাদের অনুশীলনীতে দেওয়া আছে, সেটাও তোমরা এই পোর্টালে লিখবে। এবার এইখানে যদি কোনো সেরকম কোনো থাকে
তাহলে বলতে পারো। তো আরেকটা জিনিস আমি বলছি যে এর বাইরে যদি আর কিছু বলতে চাও বা প্রশ্ন করতে চাও তাহলে লিখতে পারো। অয়ন্তিক সামন্ত প্রশ্নটা বুঝতে পারলাম না। আমি আবার বলছি যে নাটক অনুযায়ী আর ওই ইতিহাসের জায়গাটা বললাম, আমি ওই জন্য প্রথমে ওটা রাখলাম যে অনেক কিছু ঐতিহাসিক তথ্য যেখানে কিন্তু নাটকের সঙ্গে মিলবে না, কারণ সেখানে নাট্যকার কিছু কিছু নিজস্বতা দিয়ে সেটাকে বলার চেষ্টা করেন, সেখানে তাকে রাখতেই হয়, নিজস্বতা রাখতেই হয়, কারণ হলে নাটককে দাঁড় করানো যাবে না। কোনো ঘটনা, কোনো চরিত্র সেইগুলোকে যেমন রাখেন, পাশাপাশি কাল্পনিক চরিত্র তৈরি করেন। তো সেই জায়গাটা থেকে আমরা যদি নাটকের অংশটুকু থেকেই আসব। ও বালা, বালা মানে বালিকা। আচ্ছা আচ্ছা, সেটা বলছো। বালা, বালা মানে বালিকা, বালা মানে বালিকা, ঠিক আছে, বালা হচ্ছে বালিকা। বেশ, এই প্রশ্নটা আমার বুঝতে ভুল হয়েছিল, ঠিক আছে। বালা মানে বালিকা। তো এইবার আমি, আচ্ছা আর কিছু প্রশ্ন না থাকলে আমি বক ও যুধিষ্ঠিরের একটা মূল অংশটায় যাব আর কি। যদি তোমাদের আর এই সম্বন্ধে প্রশ্ন না থাকে তাহলে আমি বক যুধিষ্ঠিরটা, যেহেতু 7 ওকে পড়িয়েছি তাই এখানেও বক যুধিষ্ঠিরটা একটু আলোচনা করতে চাই। যদি তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে তাহলে বক আর যুধিষ্ঠিরটা একটু যাব কি? দেখো কি বলছো, যদি বলো তাহলে বক আর যুধিষ্ঠির তা নিয়ে একটু আলোচনা করছি। বেশ, ঠিক আছে। তাহলে আগের দিন 7 ওকে বক যুধিষ্ঠিরটা পড়াতে গিয়ে ওদেরকে কোন জায়গাটায় এইটা শুরু মানে হলো যে বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে, এই জায়গাটার প্রেক্ষাপটটা কি, পটভূমিটা কি, আমি সেটা বলেছিলাম। তা তোমাদের সামনে আমি সেটা রাখছি। সুব্রত স্যার তো পড়িয়েছেন, ওই জন্য আমি ওইভাবে যাচ্ছি না, উনি তো সবটা সেইভাবেই পড়িয়ে দিয়েছেন, কিন্তু তবুও তোমাদের আরেকটু ভালো করে যেন ঝালানো হয়ে যায়, আমি সেই জায়গাটাকে তাই তুলে ধরার চেষ্টা করছি। আমারটা কি মিউট? না না, কোথায় মিউট? ও কেউ মিউট করেনি। হাসিবুল, হাসিবুল, হাসিবুল তো দেখি দেখি দেখি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বক আর যুধিষ্ঠিরের যে জায়গাটা আচ্ছা বলছি, বক আর যুধিষ্ঠিরটা পড়াতে গিয়ে আগের দিন বক যুধিষ্ঠিরের এই যে বক যে প্রশ্নগুলো যুধিষ্ঠিরকে করছে, এই জায়গাটা কিভাবে এলো সেই জায়গাটা ওদেরকে বলেছিলাম, তাই আমি তোমাদেরকেও সেই জায়গাটা বলছি। সুব্রত স্যার সবটাই পড়িয়েছেন, কিন্তু আমি আরও কিছু সংযোগ করে আরও কয়েকটা জায়গা বলে তোমাদেরকে একটু সুবিধা করে দেওয়ার জন্যই এই জায়গাটা পড়াতে চাইছি। তো ওদেরকে যেটা বলেছিলাম সেটাই বলছি, যে কিভাবে এলো না। আমরা জানি পাশা খেলায় কৌরবদের সঙ্গে পাণ্ডবদের পাশা খেলা হয়েছিল, পাশা খেলায় পাণ্ডবরা হেরে গিয়েছিল। হেরে যাওয়ার পর শর্ত হয়েছিল যে পাণ্ডবদেরকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে, 1 বছরের জন্য অজ্ঞাতবাসে থাকতে হবে, অর্থাৎ 1 বছর তাদেরকে লুকিয়ে থাকতে হবে। তো 12 বছর বনবাসে থাকার সময়, মানে যখন থাকা শেষ হয়ে গেছে, এইবার অজ্ঞাতবাস শুরু হবে, সেই সময়ের ঘটনা হচ্ছে এইটা। কি ঘটনাটা ঘটেছিল
না একদিন পাণ্ডবরা ওই বনবাস যখন শেষ করেছে সেই সময়টা, একদিন সেখানে এক ব্রাহ্মণ উপস্থিত হয়। ব্রাহ্মণ উপস্থিত হয়ে বলে যে আমার যজ্ঞ করার জন্য, অগ্নিহোত্রের জন্য আমার অরণি আর মন্ত্র রাখা ছিল। অরণি আর মন্ত্র হচ্ছে দুটো কাঠ, যেই কাঠের ঘর্ষণের ফলে অগ্নিহোত্র হয় আর কি। তো অরণি আর মন্ত্র রাখা ছিল একটা গাছের মধ্যে। একটা হরিণ এসে সেই অরণি আর মন্ত্র মানে দুটো কাঠ ওই দুটো কাঠ নিয়ে চলে যায়। তো আপনারা আমার সেই কাঠ উদ্ধার করে দিন, না হলে আমি অগ্নিহোত্র করতে পারবো না। তো পাণ্ডবদের কাছে একটা ব্রাহ্মণ এসে মিনতি করেছে। পাণ্ডবদের তো এবার সেটা ধর্ম যে সেইটা উদ্ধার করে দেওয়া। তো পঞ্চ পাণ্ডব সেই হরিণের পিছনে ধাওয়া করেছে, কিন্তু হরিণ সেই মায়াবীভাবে এদিক ওদিক এমনভাবে যাচ্ছে যে তীর বিদ্ধ করলেও হরিণকে বিদ্ধ করা যাচ্ছে না। তীর চালাচ্ছে কিন্তু হরিণকে বিদ্ধ করা যাচ্ছে না। শেষে তারা ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত হয়ে তারা একটা বট গাছের ছায়ায় আশ্রয় নেয়। তো এই যে তারা একটা হরিণকে বিদ্ধ করতে পারলো না, একটা ব্রাহ্মণের অগ্নিহোত্রের এই মন্ত্র আর অরণি ফিরিয়ে দিতে পারলো না, এর কারণটা কি তারা উপলব্ধি করছে। নকুল বলছে যে শকুনি এত দুর্বুদ্ধি করেছে, তাকে শাস্তি না দেওয়ার জন্য আমাদের আজকে এই অবস্থা। ভীম মনে করছে দুঃশাসন দ্রৌপদীর সঙ্গে যে অন্যায় করেছে তাকে তখনই শাস্তি দিইনি, তাই জন্যই আমাদের কাছ থেকে ধর্ম আর চলে যাচ্ছে। অর্জুন মনে করছে কর্ণ যে কূট কথা ব্যবহার করেছে তখনই তাকে শাস্তি দিইনি, তাই আজকে আমাদের এই অবস্থা। তো যাই হোক, নিজেরা তখন এরকম আলোচনা করছে আর তারা তৃষ্ণার্ত হয়ে পড়েছে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তো যুধিষ্ঠির নকুলকে বলল যে তুমি দেখো তো কোথায় জল পাওয়া যায়। নকুল তখন একদম গাছের উপরে উঠে চারিদিক তাকিয়ে দেখলো যে হ্যাঁ, দূরে জলাশয়ের সন্ধান আছে বলেই মনে হচ্ছে। এখানে এমন কিছু গাছ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে মনে হচ্ছে জলাশয় থাকলেই সেটা সম্ভব। তখন যুধিষ্ঠির বলল ঠিক আছে, তাহলে তুমি তুনে করে জল নিয়ে এসো। নকুল এবার জল আনতে গেছে, তখন দেখছে একটা বক সে ওই জলাশয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। নকুলকে বলল যে তুমি এখানে জল স্পর্শ করার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি জল পান করবে। তা নকুল তার কথায় কর্ণপাতই করেনি, শোনেনি, না শুনে সে জল পান করতে গেছে আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছে। তা নকুল আসছে না দেখে যুধিষ্ঠির পাঠিয়েছে সহদেবকে। সহদেবেরও সে একই অবস্থা, তারপরে অর্জুনকে, তারপরে ভীমকে, কেউই আসছে না। তখন যুধিষ্ঠির গিয়েছে। যুধিষ্ঠির যখন গেছে তখন দেখছে তাদের অস্ত্র সমেত তার ভাইরা সব জ্ঞান হারিয়ে পড়ে আছে। যুধিষ্ঠির তো তাদেরকে হারিয়ে কাঁদতে আরম্ভ করেছে। তখন ওই বক বলছে যে আমার এই জলাশয়ের জল পান তারা করতে পারত যদি আমার প্রশ্নের উত্তর তারা দিত, কিন্তু আমার কথায় তারা কর্ণপাত না করে জল পান করতে যাওয়াতেই তাদের এই অবস্থা। তোমাকেও আমার প্রশ্নের উত্তর দিতে হবে এই জল পান করতে গেলে। তখন যুধিষ্ঠির বলে যে ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। তখন সেই বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, অনেকগুলো প্রশ্ন করেছিল। তার মধ্যে শেষ 4টে প্রশ্ন ছিল আমাদের এইখানে যে অংশটা পাঠ্য দেওয়া আছে। হ্যাঁ, তো সেইখানে এটা ছিল যে
আরও প্রশ্ন ছিল, কিন্তু আর 4টে প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে যে 4টে প্রশ্ন করা হয়েছে, সেই বক, আসলে বক তারা অন্য রূপ নিয়েছিল। তো যাই হোক, তো বক তাকে 4টে প্রশ্ন করেছিল যুধিষ্ঠিরকে। কি 4টে প্রশ্ন? তার 4টে প্রশ্ন ছিল, বার্তা কি? এই যে জগৎ চলাচলে এত কিছু ঘটে চলেছে, এর মধ্যে বার্তা কোনটা, মানে খবরটা কি, বার্তাটা কি? এই পৃথিবীতে সব থেকে আশ্চর্য কি? এই পৃথিবীতে সব থেকে সুখী কে? আর একটা প্রশ্ন ছিল যে আমাদের পথ কোনটা, কোনটা আমাদের প্রকৃত পথ? তখন যুধিষ্ঠির বলেছিল যে বার্তা হচ্ছে এই যে এত মানুষ জীবনযাপন করছে, কিন্তু প্রত্যেকটা মানুষ দুঃখের আগুনে দগ্ধ হচ্ছে। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দুঃখ আছে। দেখো, যুগ যুগ ধরে কথা সত্য, সে যত ধনী হোক, যত গরিবই হোক, যেই হোক, তার দুঃখ থাকবেই। তাই জগৎ চলাচলে প্রত্যেকটা মানুষই দুঃখের আগুনে দগ্ধ হচ্ছে, এটাই বার্তা। আশ্চর্য কি? যুধিষ্ঠির বলছেন, প্রতিদিন প্রতিদিন জীবকুলে কেউ না কেউ মরছে, প্রতিদিন মানুষ মরছে, কোন জীব মরছে। এই চরাচরে কেউ অমর নয়, সে কথা আমরা জানি, তবুও বেঁচে থাকতে চাই। এটাই সব থেকে আশ্চর্য। আমাদের মনে হয় আমি বেঁচে থাকব, অথচ জানি কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। এটাই আশ্চর্য। তারপর বলছেন, পথ বলি কাকে, কোনটা আমাদের পথ? তখন বলছেন, জ্ঞানী মানুষরা যে পথে গেছে সেটাই আমাদের পথ। কারণ ধর্ম কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এটা সাধারণ মানুষের বোধগম্যের বিচার নয়। যদি সময় থাকতো সেটা উদাহরণ দিতাম, সময় সেটা বিচার নয়। তাই বলেছে সেটাই আমাদের, জ্ঞানী মানুষরা যেদিকে গেছে সেটাই আমাদের পথ। চতুর্থ প্রশ্ন, সুখী কে? এই বিশ্ব চলাচলে সুখী কে? যুধিষ্ঠিরের উত্তর ছিল, যে নিজের দেশে শাক অন্ন খেয়ে থাকে সেই সুখী। অর্থাৎ যার ঋণ নেই, যে প্রবাসে থাকে না, সেই হচ্ছে সব থেকে সুখী। তো এই ছিল আমাদের কবিতাটার মূল অংশ। পরে আবার যদি থাকে দেখা যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত।